হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 29 মার্চ 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। দেখো, পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ভারতের জ্বালানি জাহাজগুলোকে সুরক্ষা দিতে নৌবাহিনী কোন অপারেশন স্টার্ট করেছে? অপারেশন ঊর্জা সুরক্ষা বলে একটা নতুন অপারেশন স্টার্ট হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী যে সমস্ত জাহাজগুলো রয়েছে, জ্বালানি বহনকারী মানে তেল বয়ে যে জাহাজগুলো আসছে, সেগুলো যাতে নিরাপদ যাতায়াত করতে পারে তার জন্য অপারেশন ঊর্জা স্টার্ট করা হয়েছে। ভারত যাতে নিরবিচ্ছিন্নভাবে খনিজ তেল আর গ্যাসের সরবরাহ পায়। সংঘাতপূর্ণ এলাকা এটা একটা, আমাদের যে হরমুজ প্রণালী, তো সেখানে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে নৌ এসকর্ট বা পাহারা দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এই অপারেশনটা মূলত হরমুজ প্রণালী এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ফোকাস করে। এটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এনার্জি চোক পয়েন্ট, যার মাধ্যমে ভারতের জ্বালানি চাহিদার একটা বিশাল অংশ আমদানিকৃত হয়। এই হচ্ছে হরমুজ প্রণালী। এটা এখন চর্চার বিষয়, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, তবুও আরেকবার দেখে নাও। এই জায়গাটা হচ্ছে আমাদের রয়েছে ইরান, এবং আমাদের ইরানের যত তেল, ইরান, ইরাক, এইখানে আমাদের যে ওপেক কান্ট্রিজগুলো মেনলি রয়েছে, এখান থেকে সমস্ত তেল কিন্তু এই প্রণালী দিয়েই বেরোয়। আমাদের ইন্ডিয়ারও তেল এখানেই কিন্তু আসে, ঠিক আছে? এই জায়গাটা দিয়ে যেহেতু আসে, তো এর উত্তর উপকূলে ইরান, দক্ষিণ উপকূলে সংযুক্ত আরব আমিরাত, পুরো উল্টো উল্টো দিকে রয়েছে। দেখো, এখানে ইউএস বেস রয়েছে, ঝামেলাটা এইখানেই হচ্ছে, ঠিক আছে? এখানে সৌদি আরবিয়া মেন ওপেক লিডার আর কি, সব থেকে বেশি তেল এক্সপোর্ট করে। আর আমাদের ভারত ইরান থেকে অল্প কিছু পরিমাণ তেল কিন্তু নেয়, মেনলি ইরাক থেকে নেয়, আরব থেকে নেয়, বাট ইরান থেকেও তেল নেয় অল্প কিছু পরিমাণ। যাই হোক, তো এটা পশ্চিমে পারস্য উপসাগরকে, পূর্বে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করেছে। এর সব থেকে সংকীর্ণ অংশ হচ্ছে মাত্র 29 নটিক্যাল মাইল। এই প্রণালীতে অবস্থিত উল্লেখযোগ্য কতগুলো দ্বীপ হচ্ছে হেঙ্গাম, হরমুজ, কিসম। বিশ্বের প্রায় 30% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং 25% তেল এই সংকীর্ণ পথ দিয়ে প্রবাহিত হয়। তো সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের তেলবাহী সুপার ট্যাঙ্কারগুলোর জন্য এটা একমাত্র সমুদ্রপথ। এই তেলের সিংহভাগ যায় চীনের মতো এশীয় দেশগুলোতে। বর্তমানে চীন ইরানের তেলের ওপর অন্যতম প্রধান ক্রেতা। যেহেতু বিশ্বের 1/4 তেল এই পথ দিয়ে যায়, দেখো প্রায় 1/4, মানে এই অঞ্চলে সামান্য ভূরাজনৈতিক উত্তেজনা বা যুদ্ধাবস্থা যদি তৈরি হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেড়ে যাবে। হিসেব অ্যাকচুয়ালি দেখতে গেলে এই যে প্রণালী, সেখান দিয়ে আমাদের মানে সব থেকে ব্যস্ততম রুট একটা, যেখান দিয়ে তেল যায়, ঠিক আছে? বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ এনার্জি চোক পয়েন্ট বলা হয় এটাকে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে এই সমস্ত ব্যাচগুলো চলছে, বিভিন্ন পরীক্ষা ভিত্তিক এবং বিষয়ভিত্তিক। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও কনসালটেশনের জন্য, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো, যাতে করে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা ঠিকঠাক করে পাও, সমস্ত ক্লাসের আপডেট পাও। যাই হোক, চলে আসবো এই কোয়েশ্চেনটা। দেখো, 2026 সালের মার্চ মাসে ভারত সরকার কাকে 3 বছরের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পূর্ণ সময় সদস্য হিসেবে নিযুক্ত করেছে? কম্পেল্লা ভেঙ্কট রামানা মূর্তি। ভারত সরকার এই কম্পেল্লা ভেঙ্কট রামানা মূর্তিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পূর্ণ সময়ের সদস্য হিসেবে 3 বছরের জন্য নিযুক্ত করেছে। এই নিয়োগের আগে তিনি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অ্যাডিশনাল কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসেবে দায়িত্ব পালন করেছে। সেবি কি কাজ করে? আমাদের ভারতের শেয়ার বাজার মানে ক্যাপিটাল মার্কেট যেটা, সেটাকে মানে কন্ট্রোল করে। 1988 সালে এটা তৈরি হয় এবং 1992 সালে এটা একটা সংবিধিবদ্ধ ক্ষমতা পায়। শেয়ার বাজারে স্বচ্ছতা বজায় রাখা, স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য বাজার মধ্যস্থতাকারীদের উপর নজরদারি চালানো এটার মূল কাজ। এরপরে সম্প্রতি সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রক দ্বারা চালু হওয়া প্রিজম এসজি পোর্টাল প্রধানত কোন ধরনের নির্মাণের সাথে যুক্ত? রেলওয়ে ওভারব্রিজ এবং রেল সেতু। ভারতের সড়ক আর রেল পরিকাঠামো নির্মাণে গতি আনতে এবং স্বচ্ছতা বাড়াতে সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রক নতুন দিল্লিতে এই প্রিজম এসজি পোর্টালটা চালু করেছে। এর পুরো নাম হচ্ছে পোর্টাল ফর রেল রোড ইন্সপেকশন অ্যান্ড স্টেজেস ম্যানেজমেন্ট স্টিল গ্রিডার্স। এটা একটা প্রযুক্তি চালিত প্ল্যাটফর্ম যেটা সেতু নির্মাণের বিভিন্ন জটিল ধাপগুলোকে ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করবে। সেতুর স্টিল গার্ডার তৈরি থেকে শুরু করে তার মান পরীক্ষা এবং পরিদর্শনের সমস্ত নথি এখন অনলাইনে জমা দেওয়া যাবে।
ঠিকাদার বা নির্মাণকারী সংস্থা তাদের আবেদনের স্থিতি লাইভ ট্র্যাক করতে পারবে, এর ফলে হয়তো দেরি কমবে। প্রতিটা ধাপের ছবি, টেস্ট রেজাল্ট এবং রিপোর্ট পোর্টালে আপলোড করতে হবে। এতে কাজের স্বচ্ছতা বাড়াবে এবং একটা অডিট ট্রেল তৈরি হবে। এরপর 2026 সালে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিচের কোন অভিনেতা তার 5 দশকের অভিনয় জীবনের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? নন্দামুরি বালকৃষ্ণ। 2026 সালে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য প্রবীণ তেলেগু অভিনেতা নন্দামুরি বালকৃষ্ণকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রে বালকৃষ্ণের পথ চলা দীর্ঘ 50 বছরে এই বিরল কৃতিত্বকে সম্মান জানাতেই তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। নয়াদিল্লির বিখ্যাত ভারত মণ্ডপমে এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল। দিল্লির সাম্মানিক মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই সম্মাননা তার হাতে তুলে দিয়েছেন। উৎসবে অনিল রবিপুরী পরিচালিত এবং বালকৃষ্ণ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ভগবন্ত কিশোরী প্রদর্শিত হয়েছিল। এই সিনেমাটা আগেই 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা তেলেগু চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছিল। এরপর ভারতীয় বায়ুসেনার বায়ুবান প্রকল্পটা প্রধানত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? হেলিকপ্টার থেকে ড্রোন উৎক্ষেপণ প্রযুক্তি। এটা বায়ুসেনার ডাইরেক্টেড অফ এরোস্পেস ডিজাইনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটা এমন একটা সিস্টেম যেটা মানবচালিত হেলিকপ্টারের সাথে ড্রোনকে সরাসরি যুক্ত করে। হেলিকপ্টার থেকে মুক্ত হওয়ার কারণে এই ড্রোনটা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। এই ড্রোনের রেঞ্জ হবে 50 কিলোমিটারের বেশি। এটা আকাশে প্রায় 30 মিনিট উঠতে সক্ষম। এটা ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সর যুক্ত, যেটা শত্রু চিহ্নিত করতে এবং নজরদারি সাহায্য করবে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য, শত্রুপক্ষ যদি জিপিএস সিগন্যাল জ্যাম করে দেয় তবু এই ড্রোনটা কাজ চালিয়ে যেতে পারে। নজরদারির পাশাপাশি এটা ছোট ওয়ারহেড বা বিস্ফোরক বহন করে নিখুঁতভাবে শত্রুর উপর হামলা চালাতে। এরপর 2024 সালের চাইনিজ গ্র্যান্ড প্রিক্স জয়ী আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি কোন দেশের নাগরিক? ইটালির নাগরিক আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। মার্সারিজ এএমজি পেট্রোনাস এর ইতালীয় চালক আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি, এবং এটা তার কেরিয়ারের প্রথম গ্র্যান্ড প্রিক্স জয়। চীনের সাংহাই ইন্টারন্যাশনাল সার্কিট, এটা ছিল 2026 ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড। এটা চাইনিজ গ্র্যান্ড প্রিক্সের 19তম আসর ছিল। ফার্স্ট অ্যান্দ্রেয়া কিমি আন্তোনেলি হয়েছেন ইতালির মার্সেডিজ রাইডার, অ্যান্ড জর্জ রাসেল সেকেন্ড যুক্তরাজ্যের মার্সেডিজ, অ্যান্ড থার্ড লুইস হ্যামিল্টন যুক্তরাজ্যের ফেরারি ড্রাইভার। এরপর 2026 সালের মার্চ মাসে হিমাচল প্রদেশ সরকার দুগ্ধ খাতের উন্নতির জন্য কার সাথে 3টে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে। 2026 সালের মার্চ মাসে হিমাচল প্রদেশ সরকার এবং এনডিডিবির মধ্যে সিমলায় 3টে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। রাজ্যের দুগ্ধ খাতের উন্নতি, দুধ প্রক্রিয়াকরণ ক্ষমতা বৃদ্ধি এবং কৃষকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ধাগোয়ার একটা অত্যাধুনিক অটোমেটেড প্ল্যান্ট তৈরির জন্য 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর এয়ারলাইন রেটিংস.com এর 2026 সালের র্যাঙ্কিং অনুযায়ী কোন এয়ারলাইন রেকর্ড নবমবারের মতো বিশ্বের সেরা ফুল সার্ভিস এয়ারলাইন নির্বাচিত হয়েছে? কাতার এয়ারওয়েজ। এয়ারলাইন সেফটি এবং প্রোডাক্ট রেটিং ওয়েবসাইট এয়ারলাইন রেটিংস.com এর সাম্প্রতিক র্যাঙ্কিং অনুযায়ী 2026 সালের জন্য বিশ্বের সেরা ফুল সার্ভিস এয়ারলাইন নির্বাচিত হয়েছে কাতার এয়ারওয়েজ। এই কাতার এয়ারওয়েজ নিয়ে একটা রেকর্ড নবমবার বিশ্বের সেরা এয়ারলাইনের খেতাব অর্জন করেছে। উদ্ভাবনী স্টারলিংক ওয়াইফাই পরিষেবা এবং বিশ্বখ্যাত কিউ সুইট বিজনেস ক্লাসের জন্য তারা এই বছর বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ওয়ার্ল্ডস বেস্ট ফুল সার্ভিস এয়ারলাইন্স ফর এয়ারলাইন রেটিং 2026 প্রথম স্থানে কাতার এয়ারওয়েজ, তারপরে ক্যাথে প্যাসিফিক, সিঙ্গাপুর এয়ারলাইন্স, কোরিয়ান এয়ার, স্টারলাক্স এয়ারলাইন্স এগুলো রয়েছে। এগুলো প্যারামিটার যেগুলো দিয়ে এটা মানে মূল্যায়ন করা হয় সেগুলো হচ্ছে মানে খাবার আর কেবিন, মানে উন্নত মানের খাবার এবং আধুনিক কেবিন ডিজাইন কারা কতটা করছে, যাত্রী সন্তুষ্টি, উদ্ভাবন আর মূল্য, নতুন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ভ্যালু ফর মানি বা খরচের তুলনায় সঠিক পরিষেবা নিশ্চিত করা। এরপরে সম্প্রতি আবিষ্কৃত আরশোলার নতুন প্রজাতি নিওলোবোটেরা পেনিনসুলারিস ভারতের কোন রাজ্য থেকে পাওয়া গেছে? মহারাষ্ট্র থেকে। এটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আবিষ্কার করেছে। মহারাষ্ট্রের পুনে জেলার দাউনদের নাথাচিওয়াড়ি এলাকার কৃষি জমি থেকে এটা আবিষ্কৃত হয়েছে। ভারতের একটা এন্ডেমিক বা স্থানীয় প্রজাতি।
ভারতে এই গণের একটি তৃতীয় প্রজাতি, আগের দুটো 1865 এবং 1995 সালে এটা পাওয়া গিয়েছিল। এরপর 2026 সালের মার্চ মাস থেকে ভারতের স্বর্ণালঙ্কারে হলমার্কিং এ কততম পর্যায় শুরু হয়েছে? ষষ্ঠ, সিক্সথ। স্বর্ণালঙ্কারে বাধ্যতামূলক হলমার্কিং 2026, এটা ষষ্ঠ পর্যায়ের সূচনা। 2 মার্চ 2026 থেকে দেশ জুড়ে এই স্বর্ণালঙ্কারে বাধ্যতামূলক হলমার্কিং এর ষষ্ঠ পর্যায়ের কার্যকর হয়েছে। সোনার গয়নায় বিশুদ্ধতা নিশ্চিত করা এবং সাধারণ ক্রেতাদের প্রতারণার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে ষষ্ঠ পর্যায়ে আরও 7টা নতুন জেলাকে এই নিয়মের আওতায় আনা হয়েছে। এর ফলে ভারতে মোট হলমার্কিং বাধ্যতামূলক এবং জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 380টা। প্রথম পর্যায়ে 256টা জেলায় করা হয়েছিল, 2021 জুনে স্টার্ট হয়েছিল। তারপর 2025 জুলাইয়ে 373টা জেলা, ষষ্ঠ পর্যায়ে 380টা জেলা মার্চ 2026 চলছে। এরপর 2025 সালের স্যাটেলাইটের তথ্য অনুযায়ী বিশ্বের সব থেকে বেশি মিথেন সুপার এমিটার সাইট কোন দেশে রয়েছে? এটা রয়েছে তুর্কমেনিস্তানে। দেখো, বিশ্বের টোটাল 25টা, বিশ্বের সর্বোচ্চ 25টা মিথেন নির্গমনকারী স্থানের মধ্যে 15টা তুর্কমেনিস্তানে রয়েছে। ঠিক আছে, মানে যে জায়গাগুলো মিথেন নির্গমন করে সেরকম 25টা, সর্বোচ্চর মধ্যে 15টাই রয়েছে তুর্কমেনিস্তানে। এই সুপার এমিটার সাইটগুলো থেকে প্রতি ঘন্টায় 3.7 থেকে 10.5 মেট্রিক টন মিথেন গ্যাস নির্গত হয়। 2025 সালের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় 2500টা তেল আর গ্যাসের ক্ষেত্র থেকে 4400-র বেশি মিথেন গ্যাসের মেঘ বা প্লুম শনাক্ত করা হয়েছে। মিথেন নির্গমনের মূল কারণ হচ্ছে যন্ত্রপাতির ফুটো, ফ্লোরিং বা গ্যাস পোড়ানোর অদক্ষতা এবং পরিকাঠামোর দুর্বল রক্ষণাবেক্ষণ। কার্বন ডাই অক্সাইডের তুলনায় মিথেন অনেক বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, তাই এই নির্দিষ্ট উৎসগুলো বন্ধ করা জলবায়ু পরিবর্তন হতে অত্যন্ত জরুরি। আগের দিনে হোমওয়ার্ক দেখবো, কোষীয় শ্বাস প্রশ্বাসের সময় নির্গত সংশ্লেষিত অণুকে কি বলা হয়? এটিপি। ব্রিটিশ ভারতের থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? এটা হয়ে যাবে আমাদের মাদ্রাস। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, 2025-26 সন্তোষ ট্রফি জিতেছে কোন দল? আর 1907 সালে কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে? শেষকালে কমেন্টে জানাও, চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 মার্চ 2026 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2025 সালের 35তম সরস্বতী সম্মানে কে সম্মানিত হয়েছেন? রামকুমার মুখোপাধ্যায়। ভারতের প্রথম জাতীয় ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শহরে আয়োজিত হচ্ছে? ভুবনেশ্বর। 2026 সালের এপ্রিলে নির্ধারিত আর্টেমিস 2 মিশনটা 1972 সালের কোন মিশনের পর নিম্ন পৃথিবী কক্ষপথ থেকে দূরে যাওয়া প্রথম মানববাহী মিশন হবে? অ্যাপোলো 17। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশা 300 আসলে কি? একটি উন্নত 3D প্রিন্টার। সম্প্রতি দিল্লি সরকার নবজাতকদের 56টা জিনগত আর বিপাকীয় ব্যাধি শনাক্ত করার জন্য কোন বিনামূল্যে স্ক্রিনিং প্রকল্প চালু করেছে? আনমোল প্রকল্প। তেলেঙ্গানার অমরাবাদ টাইগার রিজার্ভ কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত? পূর্বঘাট পর্বতমালা, নল্লামালা পাহাড়। 2026 সালের 27 মার্চ নেপালের 47তম প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? বালেন্দ্র শাহ। 2026 সালের শুরুতে কোন দেশ পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে? ফিলিপাইন। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025 অনুযায়ী বিশ্বের সবথেকে দূষিত দেশ কোনটা? পাকিস্তান। 2026 সালের শুরুতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মোহাম্মদ বাঘের জোলগাদার। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।